আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ভাস্কুলার প্যাথোলজির ফার্স্ট লেকচার, ইন্ট্রোডাকশন টু ভাস্কুলার প্যাথোলজি। তো ফার্স্টলি আমরা চিন্তা করি ভাস্কুলার জিনিসটা কোথা থেকে আসলো। ভাস্কুলার হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভেসেল থেকে। ভেসেল হচ্ছে আমরা ব্রডলি ক্লাসিফাই করতে পারি চারটা ভাগে। একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেইন, এই দুইটাই মেইন। তাছাড়া আছে ক্যাপিলারি আর হচ্ছে লিমফ্যাটিক্স। এখন এদের নামকরণ করা বলি বা ক্যাটাগরাইজেশন করা বলি, এটা করা হয়েছে মূলত এদের স্ট্রাকচার এবং ফাংশনের উপর ডিপেন্ড করে। যেরকম আর্টারিরা হচ্ছে ইউজুয়ালি থিক ওয়ালড, এবং আমরা যে ভাস্কুলার প্যাথোলজি আলাপ করছি সব মেইনলি আর্টারিতেই হয়, যদি অন্য জায়গায় হতে পারে। তো আর্টারিরা হচ্ছে থিক ওয়ালড এবং তারা খুব মাস্কুলার হয়ে থাকে। এই যে আমাদের হার্টের সিস্টোলের সময় যে ব্লাডটা ফ্লো করে, এই ব্লাড ফ্লোটা ফার্স্টলি আর্টারি থেকেই করছে, একদম ডাইরেক্ট ইনিশিয়াল ফুল প্রেশার যেটা 120 mmHg প্রেশারে বের হচ্ছে, এটা আর্টারি টলারেট করছে। তো আর্টারি প্রচুর যেহেতু এই প্রেশার টলারেট করা লাগছে, তাদের মাস্কুলার হওয়া লাগছে, এবং তারা রিকয়েল করে। এই যে ব্লাডটা আর্টারি থেকে করছে, তখন তারা এক্সপ্যান্ড হচ্ছে ফ্লো হওয়ার সময়, এবং তাদের মধ্যে ইলাস্টিন থাকে। ইলাস্টিনটা হচ্ছে আবার রিকয়েল করে ব্লাডটাকে সামনে ফ্লো করতে হেল্প করে। সো তাদের হচ্ছে বোঝাই যাচ্ছে স্মুথ মাসেল থাকবে এবং ইলাস্টিক থাকবে তাদের স্ট্রাকচারে। ভেইনরা হচ্ছে কম্পারেটিভলি থিন ওয়ালড, বাট তাদের লুমেনটা লার্জ থাকে এবং তাদের এত ওয়েল অর্গানাইজড থাকে না আর্টারির মতো, তাদের কম্পোনেন্টগুলো একটু ডিসঅর্গানাইজড, এবং তারা হচ্ছে ক্যাপাসিটেন্স ভেসেল হিসেবে কাজ করে। বলা হয় যে 2/3 অফ অল ব্লাড ভেনাস সাইডেই থাকে আর কি। তো এছাড়া হচ্ছে ক্যাপিলারি আছে, যেটা এক্সট্রিমলি থিন ওয়াল, তাদের একদমই কোনো অর্গানাইজ স্ট্রাকচার নেই। তাদের জাস্ট হচ্ছে একটা এন্ডোথেলিয়াল লেয়ার থাকে, তার একটা থিন এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের লাইনিং থাকে, আর পেরিসাইড থাকে। কোনো মিডিয়া যে পার্টটা, যে এটা পরে আর ডিটেলসে বলবো, যে 3টা লেয়ার থাকে, 3টা লেয়ার যে মিডিয়া লেয়ার সেটা ওদের থাকেই না। আর ওরা হচ্ছে মেনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য দেয়। লিমফ্যাটিক্স তো আমরা জানি যে এক্সট্রাসেলুলার স্পেস থেকে যে ফ্লুইডটা হচ্ছে অন্য জায়গায় ওরা নিয়ে যেতে হেল্প করে, ড্রেনেজ হিসাবে কাজ করে। ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডারে এদের আর কি ভূমিকা আছে। এদের এক্সট্রা যে এক্সুইডেটগুলো যে ফর্ম হয়, এক্সুইডেটগুলি ওরা সরিয়ে ফেলতে সাহায্য করে। এটা আবার ডাবল এজ সোর্ড বলা হয় লিমফ্যাটিককে, কারণ হচ্ছে ওরা একে তো এই ভালো কাজটা করে, ওরা ড্রেনেজে হেল্প করে। সেকেন্ডলি হচ্ছে ওরা টিউমার ইনফেক্টেড যে সেলগুলো, ওদের আবার মেটাস্টেসিসে হেল্প করে, বা মাইক্রোবসগুলিকে আবার ট্রান্সফার হতে হেল্প করে। সো এটা দ্বৈত আছে। আচ্ছা, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপর আমরা আসি হচ্ছে প্যাথোলজিগুলি মেনলি কী কী। একটা হচ্ছে স্টেনোসিস বা অবস্ট্রাকশন, দুইটাই হতে পারে। এটা হচ্ছে যে লুমেনটা ভেসেলের, এটা কোনো কারণে যদি ন্যারো হয়ে যায় অথবা যদি কমপ্লিটলি অবস্ট্রাক্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা প্যাথোলজি ডেভেলপ করতে পারে, যেটা আমরা অ্যাথেরোস্ক্লেরোসিসে দেখে থাকি। আর একটা হচ্ছে উইকেনিং অফ ভেসেলটা, ওয়ালটা যদি উইক হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি ডাইলেশন বা রাপচার হতে পারে। এটাও একটা প্যাথোলজিক্যাল স্টেট। এখন আসি আমরা ভেসেলের বেসিক কনস্টিটিউয়েন্ট কী কী। এই হচ্ছে যদি একটা ভেসেল হয়, এই হচ্ছে লুমেন, আর এই হচ্ছে মেনলি এর যে মেইন কম্পোনেন্টটা আর কি। তো এখানে আমরা যদি জুম করি, আমরা পাবো হচ্ছে একটা আউটার মোস্ট, যদি এটাকে যদি আউটার মোস্ট ধরি, একদম লুমিনাল সাইডটা, লুমিনাল সাইডে হচ্ছে আমরা পাবো সবচেয়ে প্রথমে এন্ডোথেলিয়ামের নিচে আমরা পাবো হচ্ছে স্মুথ মাসেল এবং কিছু এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের কম্পোনেন্ট। মেইনলি আমরা অ্যামিনোগ্লাইক্যানস পেতে পারি, ইলাস্টিন পেতে পারি, কোলাজেন পেতে পারি। তো এই জিনিসগুলির কম্বিনেশন মিলিয়েই হচ্ছে আমাদের পুরো একটা ব্লাড ভেসেল। এখন আসি আমরা ইন্ডিভিজুয়াল ভেসেলে। এখানে আমি একটা ছবি রবিন্স থেকে নিয়েছি। তো এই হচ্ছে লেফট সাইডে, যেটা মানে হার্টের লেফট সাইডে, আমাদের রাইট সাইডে এখানে সব আমরা আর্টেরিয়াল কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি, এবং লেফট সাইডে সব ভেনাস কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু আর্টারি নিয়ে শর্টে আলাপ করে দেখি। আর্টারিকে আমরা প্রথমে যদি ক্লাসিফাই করি, আর্টারিকে আমরা 3টা মেজর ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ইলাস্টিক আর্টারি, মাস্কুলার আর্টারি, আর একটা হচ্ছে স্মল আর্টারি। স্মল আর্টারির চেয়েও ছোটো এক প্রজাতির আর্টারি আছে, যাদের আর্টেরিওল বলে। স্মল আর্টারিরা সাধারণত 2 মিলিমিটারের কম হয়ে থাকে, আর যারা আর্টেরিওল তারা 0.02 to 0.1 মিলিমিটার হয়ে থাকে, মানে 20 থেকে 100 মাইক্রন যেটাকে বলে। মজার ব্যাপার হচ্ছে ক্যাপিলারি তার চেয়েও ছোটো, ক্যাপিলারি হচ্ছে 5 মাইক্রন, মানে একটা রেড ব্লাড সেলের চেয়েও ওরা হচ্ছে সাইজে ছোটো। আচ্ছা, তো ইলাস্টিক আর্টারি যারা, তারা হচ্ছে সবচেয়ে ওয়েল অর্গানাইজড এবং সবচেয়ে থিকেস্ট, এবং তাদের নামে যেহেতু ইলাস্টিক আছেই, তাদের প্রচুর ইলাস্টিনও থাকবে।
তো এখানে হচ্ছে ইলাস্টিক আর্টারির একটা ইয়ে দেওয়া। আচ্ছা, ইলাস্টিক আর্টারি কারা সেটা একটু বলে নিই। এওরটা নিজে একটা ইলাস্টিক আর্টারি, এবং এওরটার যে মেজর ব্রাঞ্চ যেগুলি আছে, সাবক্লেভিয়ান আর্টারি, ব্র্যাকিওসেফালিক আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, আইলিয়াক আর্টারি, পালমোনারি আর্টারি আছে, এরা হচ্ছে সবাই ইলাস্টিক আর্টারি। আর মাস্কুলার আর্টারি হচ্ছে এওরটারি, যেগুলো একটু মাইনর ব্রাঞ্চ, যেগুলো আর কি অনেকগুলো ভাগ হইতেছে না, দু একটা স্মল ব্রাঞ্চে ভাগ হইতেছে, যেমন করোনারি আর্টারি বলি, সেটা হচ্ছে একটা মাস্কুলার আর্টারি, রেনাল আর্টারি একটা মাস্কুলার আর্টারি। আর স্মল আর্টারি হচ্ছে যে অসংখ্য শাখা প্রশাখা যারা আছে তারা স্মল আর্টারি এবং আর্টারিওলকে কম্পোজ করে। আচ্ছা, তো ইলাস্টিক আর্টারি যেটা এওরটা টাইপের যেগুলো বড় আছে, তাদের সবচেয়ে বেশি প্রেশার ডিল করা লাগে এবং তাদের ব্লাড ফ্লো করতে হেল্প করা লাগে, তারা পাম্প করে একটা রিকয়েল প্রেশার দিয়ে তারা ব্লাডকে ফ্লো করতে হেল্প করে, সো তাদের ইলাস্টিক থাকা লাগে। এখন এই যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই এওরটা হচ্ছে একটা ইলাস্টিক আর্টারি। তো সেইখানে আমরা দেখি এইখানে আছে হচ্ছে একদম ইনারমোস্ট লেয়ার, যেটা অ্যাডলুমিনাল ইন্টিমা। এখানে আবার ছবি দেখানো আছে, এটা অবশ্য মাস্কুলার। আর তার ইন্টিমার বাইরে হচ্ছে একটা মোটা লেয়ার, যেখানে এরকম ইলাস্টিন আছে আর হচ্ছে স্মুথ মাসেল আছে। এই পুরা লেয়ারটাকে বলে হচ্ছে মিডিয়া। আর তার বাইরে হচ্ছে অ্যাডভেন্টিশিয়া বা এক্সটার্নাম। অ্যাডভেন্টিশিয়া কানেকটিভ টিস্যু দিয়ে আর কি কম্পোজড, আর নার্ভও থাকতে পারে। আর এই যে ইন্টিমা আর হচ্ছে মিডিয়ার মধ্যে একটা ডিমার্কেশন লাইন, এটাকে বলে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা। আর অ্যাডভেন্টিশিয়া এবং মিডিয়ার মধ্যে অনেক ক্ষেত্রে থাকতে পারে, সেটাকে এক্সটার্নাল ল্যামিনা বলে, ইলাস্টিক ল্যামিনা। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইন্টিমা অলরেডি সেলফ এক্সপ্ল্যানেটরি, মোটামুটি এন্ডোথেলিয়াল সেল থাকে এবং তার বাইরে একটা বেসমেন্ট মেমব্রেন থাকে। আর ইলাস্টিক যে লেয়ারটা, এই মিডিয়া যে লেয়ারটা, এই মিডিয়া লেয়ারের উপরেই মেনলি আমরা এই আর্টারির ভাগগুলি করছি। যদি এরকম করে স্মুথ মাসেল থাকে এবং যদি এরকম তাদের মধ্যে এরকম মানে যদি ল্যামেলার অ্যারেঞ্জমেন্টে থাকে, মানে এরকম লেয়ারে যদি থাকে, স্মুথ মাসেল আছে, ইলাস্টিক আছে, স্মুথ মাসেল আছে, ইলাস্টিন আছে, তো এরকম লেয়ারে যদি অনেকগুলো একটা থিক ওয়াল থাকে, সেটা আমরা ইলাস্টিক বলে থাকি। এই ইলাস্টিক কম্পোনেন্টটা কম থাকে হচ্ছে মাস্কুলার আর্টারিতে, ডমিনেন্ট। আচ্ছা, বলা বাহুল্য যাদের বয়স হয়ে যায় তাদের ক্ষেত্রে হচ্ছে এই ইলাস্টিন কম্পোনেন্টটা কমে যায়, তো তাদের ক্ষেত্রে আর্টারিটা এরকম টর্সুয়াস হয়ে যায় এবং ডাইলেটেড থাকে, যেটাকে বলে ইকটেটিক, সম্ভবত ইকটেটিক। আচ্ছা, তো যাই হোক, মাস্কুলার আর্টারিতে ফিরি। এই মাস্কুলার আর্টারির যে স্মুথ মাসেলগুলি, এদের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে ওরা ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করে, এবং এদের হচ্ছে এই যে ব্লাড ফ্লো কন্ট্রোলের জন্য যে ভেজোকনস্ট্রিকশনটা হচ্ছে, এটা আমরা অলরেডি জানি যে অটোনমিক নার্ভাস সিস্টেম এবং লোকাল যে মেটাবলিক ফ্যাক্টর যেরকম এনও, ওরা হচ্ছে হেল্প করে থাকে। আর নেক্সট হচ্ছে তার চেয়েও ছোটো হচ্ছে আর্টেরিওল, এই যেখানে ছবি দেওয়া, এই আর্টেরিওলরাও এই সেম স্ট্রাকচারেই থাকে, যদিও তাদের ইলাস্টিন এবং মাস্কুলার কম্পোনেন্টটা কম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওদের যদিও ডায়ামিটারটা কমছে এবং থিকনেসটাও কমছে আপাত দৃষ্টিতে, কিন্তু ওদের ব্যাপার হচ্ছে ওদের এই থিকনেস ইস টু এই ডায়ামিটার, এই রেশিওটা বাড়ছে। কারণ থিকনেস যতটা না কমছে, তার চেয়ে ডায়ামিটার অনেক বেশি কমছে, জন্য আলটিমেটলি রেশিওতে গিয়ে থিকনেস ইস টু ডায়ামিটার রেশিওটা বেড়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ওরা হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল হিসাবে কাজ করে। রেজিস্ট্যান্সে ওদের একটা বড় ভূমিকা আছে। ওদের এই ডায়ামিটারটাই মেনলি রেজিস্ট্যান্সটাকে মেডিয়েট করে। বলা হয় যে রেজিস্ট্যান্স আর হয়ে থাকলে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দি 4th পাওয়ার অফ রেডিয়াস বা ডায়ামিটার, যেটাই বলে। ডায়ামিটার বলো যদিও বইতে, একই কথা। মানে দাঁড়াচ্ছে হচ্ছে যদি কোনো আর্টেরিওলের সাইজ অর্ধেক হয়, যদি ডায়ামিটার বা রেডিয়াস অর্ধেক করে ফেলা হয়, সেক্ষেত্রে রেডিয়াস হচ্ছে 16 গুণ বৃদ্ধি পাবে। সো বোঝাই যাচ্ছে ব্লাড প্রেশার মেনটেনেন্সের ক্ষেত্রে এই আর্টেরিওলের ভূমিকাটা অনেক বেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাডভেন্টিশিয়া নিয়ে একটু বলে নেই। অ্যাডভেন্টিশিয়া কম্পোনেন্ট আমরা অলরেডি বলছি যে এটা মেনলি কানেকটিভ টিস্যু থাকে, লুজ কানেকটিভ টিস্যু, এটা ইম্পর্ট্যান্ট, লুজ কানেকটিভ টিস্যু, সাথে নার্ভ ফাইবার থাকতে পারে। আর হচ্ছে ওদের মধ্যে যারা লার্জ ভেসেলের ক্ষেত্রে একটা স্পেশালিটি হচ্ছে ওদের অ্যাডভেন্টিশিয়া আবার আর্টেরিওল থাকে, যেটাকে বলা হচ্ছে ভাসা ভেসোরাম। ভাসা ভেসোরাম শব্দের অর্থ হচ্ছে ভেসেল উইদিন ভেসেলস। তো এই ভাসা ভেসোরাম হচ্ছে মেনলি অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট সরবরাহ করে থাকে আউটার 2/3 অফ দি মিডিয়া। এই মিডিয়া লেয়ারের আউটার 2/3কে ওরা দিয়ে থাকে এই অক্সিজেন। আর যারা হচ্ছে থিন ওয়ার্ল্ড ইলাস্টিক না যারা বা মাস্কুলার না যারা, আর্টেরিওলের ক্ষেত্রে হচ্ছে ওরা থিন ওয়ার্ল্ড থাকার কারণে
এই অ্যাডভেন্টিশিয়ার ভাসাভাসানো থাকার দরকার পড়ে না, নর্মালি ওখানে ডিফিউশনটা ইজিলি হয়ে থাকে। আচ্ছা, তো আর্টারি নিয়ে মোটামুটি এটুকু আমি একটু ক্লিয়ার করি জায়গাটা। তো স্ট্রাকচার নিয়ে আসলে আর্টারির স্ট্রাকচার ছাড়া খুব বেশি কিছু বলারও নাই, বাকি স্ট্রাকচারগুলো ইজি আছে, আর আগে বলেও ফেলছি। ক্যাপিলারি যেরকম আমরা অলরেডি জানি, এখানে কোনো মিডিয়া লেয়ার থাকবে না, জাস্ট পেরিসাইড থাকবে ওদের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি দেওয়ার জন্য। ও আচ্ছা, এখানে আরেকটা বলার জিনিস আছে যে ক্যাপিলারিরা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ক্রস সেকশনাল এরিয়া নিয়ে কম্পোজড। ক্রস সেকশনাল এরিয়া অনেক হিউজ, এক নম্বর কথা। আর সেকেন্ড হচ্ছে এখানে ফ্লো খুবই স্লো। এই স্লো ফ্লো এবং ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে অনেক হাই হওয়ার কারণে, অনেক লার্জ হওয়ার কারণে এই জায়গাটায় অক্সিজেনের ডিফিউশনটা অনেক বেশি হয়। বিশেষ করে যেগুলো হাইলি ভাস্কুলারাইজড অর্গান, ওখানে এর জন্য বেশি ক্যাপিলারি থাকে, কারণ এখানে অক্সিজেনের এক্সচেঞ্জটা অনেক বেশি লাগে। কারণ বলা হয় যে এফেক্টিভ অক্সিজেন যে ডিফিউশনটা হয় বা ট্রান্সফার হয়, এটা হচ্ছে শুধু 100 মাইক্রোমিটারের মধ্যেই হয়ে থাকে। তো এই জায়গাটায় যখন ক্যাপিলারিটা অনেক স্লো, মানে অনেক বেশি এরকম ব্রাঞ্চিং থাকবে, অনেক বেশি স্লোলি যদি ব্লাডটা ফ্লো করে, তখন হচ্ছে এই শর্ট এরিয়ায় পাস করার ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি অক্সিজেনের এক্সচেঞ্জটা হবে। সো এই জন্য আর কি ক্যাপিলারি স্ট্রাকচারটা এরকম। তো ক্যাপিলারিগুলি আবার করে অর্গানাইজড হয়ে তারা পোস্ট ক্যাপিলারি ভেনিউল ফর্ম করবে। মেনলি ইনফ্ল্যামেশনে হচ্ছে যে ভাস্কুলার লিকেজ টিকেজ হয়, যে চেঞ্জেসগুলো হয় ভেনে, এই পোস্ট ক্যাপিলারি ভেনিউলেই হয়। এই পোস্ট ক্যাপিলারি ভেনিউলগুলি আবার হচ্ছে কালেক্টিং ভেনিউলে করে, কালেক্টিং ভেনিউলে আবার ড্রেন করে। তারা হচ্ছে স্মল ভেনে ড্রেন করে, স্মল থেকে হচ্ছে আবার মিডিয়ামে যায়, মিডিয়াম থেকে লার্জ ভেনে যায়, এই লার্জ ভেনগুলোর একটাই আবার হার্টে গিয়ে ড্রেন করে। তো বেসিক স্ট্রাকচার মোটামুটি এইটাই। এবার আমরা আসি ভাস্কুলার অ্যানোমালিজ, মানে হচ্ছে কনজেনিটাল যে কন্ডিশনগুলোর কারণে ভাস্কুলার ডিজিজগুলি ডেভেলপ করে। ফার্স্টেই আমরা আসছি বেরিজ অ্যানিউরিজমে, যেটাকে ডেভেলপমেন্টাল অ্যানিউরিজম বলে। সেরিব্রাল ভেসেলে এটা বেশি হয়ে থাকে, এবং এটার মেইন সমস্যা হচ্ছে অ্যানিউরিজমটা হচ্ছে একটা আউটপাউচিং। এই আউটপাউচিংটা যদি কোনো কারণে রাপচার হয়ে যায়, সেক্ষেত্রে ব্লাডটা আর কি বের হয়ে আসবে। ইভেন এটা যেহেতু সেরিব্রাল ভেসেল হচ্ছে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজের এটা একটা মেজর কারণ। নেক্সট হচ্ছে আর্টেরিওভেনাস ফিস্টুলা। এগুলি ইউজুয়ালি স্মল সাইজের হয় এবং এরা ক্যাপিলারিকে বাইপাস করে। ক্যাপিলারি তো ন্যাচারাল জাংশন, তো এটা হচ্ছে ক্যাপিলারির আগে বা পরে হয়ে থাকে। আর এটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি হলেও এটা অ্যাকোয়ার্ডও হতে পারে, যেরকম কোনো ইনজুরির কারণে হতে পারে, পেনেট্রেটিং ইনজুরি, যেটা আর্টারি ভেইন দুইটাকে এরকম করে পিয়ার্স করছে, তখন একটা তাদের মধ্যে যোগসূত্র হয়ে যেতে পারে। অথবা যদি এরকম দুইটা অ্যাডজাসেন্ট আর্টারিয়ার ভেইন থাকে, তাদের দুজনের যদি এখানে একটা ফোকাল এরিয়া অফ নেক্রোসিস হয়, তখন হচ্ছে এরকম আর্টারি থেকে ভেইনে চলে আসতে পারে ব্লাডটা। তার কারণে যেটা হয়, আচ্ছা, এছাড়া সার্জিক্যালি অনেক সময় এটা করা হয়ে থাকে। যাই হোক, তো এটা যখন হয় তখন হচ্ছে ভেইনে বেশি বেশি ব্লাড চলে আসে আর্টারি থেকে, যেহেতু ভেইনটা হাই প্রেশার একটা জোন, এটা আর্টারি যে হাই প্রেশার জোন আর ভেইন হচ্ছে লো প্রেশার জোন। ভেইনে চলে আসার কারণে ভেইনে আর কি ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে, তো ভেনাস রিটার্ন বেড়ে যাচ্ছে, এর জন্য হার্টের বেশি কাজ করা লাগছে, এর জন্য হাই আউটপুট কার্ডিয়াক ফেলিয়ার ডেভেলপ করতে পারে। তো এই গেল এভি ফিস্টুলা। ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া, এটা এখনও অনেক ক্ষেত্রে হচ্ছে ইডিওপ্যাথিক, বা এটার কজটা এখনও জানা যায়নি, এটা মনে করা হয়। এবং এটা যেহেতু নামেই আছে মাস্কুলার, বোঝা যাচ্ছে এটা মিডিয়াম সাইজ বা মাস্কুলার আর্টারিতে বেশি হয়ে থাকে। এবং এদের ক্ষেত্রে যেটা দেখা যায়, এটা একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে পলি আর্টেরিয়েটিস নোডোসা। তো এই ক্ষেত্রে হচ্ছে একটা স্ট্রিং অফ বিডস অ্যাপিয়ারেন্স দেখা যায়, যেহেতু এখানে ফাইব্রোসিস হচ্ছে, কিছু কিছু জায়গায় ফোকাল এরিয়া ফাইব্রোসিস থাকে, এরকম ফাইব্রোসিস এইসব জায়গায় হচ্ছে। যেহেতু এইসব জায়গায় কনস্ট্রিক্টেড, অন্য অন্য জায়গায় একটু বেশি ব্লাড ফ্লো করবে, তো এইসব জায়গায় আর কি এরকম করে বেশি ব্লাড ফ্লো হওয়ার কারণে এরকম আউটপাউচিং হয়, অ্যানিউরিজম ডেভেলপ করে। তো এই এখানে ভাস্কুলার ওয়ালের উইকেনিং হচ্ছে বলে এটা ডেভেলপ করছে। উইকেনিংয়ের জন্য যে আউটপাউচিং বা অ্যানিউরিজমটা হচ্ছে, এটা রাপচারের চান্স থাকে, যেটা আলটিমেটলি একটা বাজে ফলাফল দিবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানোমালাস করোনারি আর্টারি অরিজিন, মানে হচ্ছে ইউজুয়ালি তো করোনারি আর্টারিগুলি ডিফারেন্ট কাস্প থেকে আসে, রাইট অ্যান্ড লেফটটা। যদি একই কাস্প থেকে আসে তাহলে আর কি অ্যানোমালাস করোনারি আর্টারি অরিজিন বলে এটাকে। এটা ইউজুয়ালি বিনাইন হয়ে থাকে, বাট কোনো কারণে যদি একটা ব্রাঞ্চ এওরটা বা পালমোনারি আর্টারি মাঝখান থেকে যায়, তো এই ব্রাঞ্চগুলির মাঝখান থেকে যাওয়ার কারণে যদি কোনো হাই আউটপুট স্টেট হয়, যেরকম এক্সারসাইজ বা অন্য কোনো আর কি হাই ব্লাড ফ্লো হচ্ছে এরকম একটা অবস্থা, সেই ক্ষেত্রে এই জায়গাটা কম্প্রেসড হতে পারে, এবং সিভিয়ার কম্প্রেশনের ক্ষেত্রে একদম পুরা একটা মেজর এরিয়ায় নেক্রোসিস ডেভেলপ করতে পারে, যেটা আর কি সমস্যা। এবার আমরা সেই ভাস্কুলার ওয়াল রেসপন্সে মেইনলি আমাদের ভেসেল ওয়ালে দুইটা সেল আছে, তাদের কাজ নিয়ে আলাপ করব। ফার্স্ট সেল হচ্ছে
এন্ডোথেলিয়াল সেল আর একটা হচ্ছে স্মুথ মাসল সেল। এন্ডোথেলিয়াম সেল হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল দিয়ে কম্পোজড এবং তারা বিভিন্ন জায়গা বিভেদে বিভিন্ন স্ট্রাকচারাল, বিভিন্ন ফাংশনাল বা বিহেভিয়ারাল ফেনোটাইপ শো করে থাকে। তাদের জিন এক্সপ্রেশনটা ডিফারেন্ট হয়ে থাকে। যেরকম উদাহরণস্বরূপ যদি বলি, সেরেব্রাল ভেসেলে হচ্ছে তার ব্লাড ব্রেন ব্যারিয়ার তাদের ফর্ম করা লাগে যেন তারা ইম্পারমিয়েবল থাকে। আবার হচ্ছে কিডনিতে যখন তারা থাকে তখন হচ্ছে, বা যদি লিভারের সাইনোসাইডের কথা বলি, সেখানে তারা আবার ফেনেস্ট্রেটেড বা ছিদ্র ছিদ্র থাকে। তো এরকম আর কি তাদের বিভিন্ন স্ট্রাকচার থাকতে পারে। তাদের কাজ এমনিতে মোটামুটি সেম সব জায়গায়। তো ব্রড হেডিংয়ে বলে 7টা কাজ আছে। ফার্স্টলি হচ্ছে তারা পারমিয়েবিলিটি ব্যারিয়ার হিসেবে কাজ করে। তারা হচ্ছে এরকম পাস করতে দেয় না ইন জেনারেল কিডনি টাইপের কয়েকটা স্পেশাল সেল ছাড়া। তারা স্ট্রংলি অন্য লুমেনের যে ব্লাড ভেসেলের লুমেনের কনস্টিটিউয়েন্ট তারা পাস করে ভিতরে আসতে দেয় না। সেকেন্ডলি হচ্ছে তারা অ্যান্টি কোয়াগুলেন্ট, অ্যান্টি থ্রোম্বোটিক এবং ফাইব্রিনোলাইটিক ফ্যাক্টরগুলো এক্সপ্রেস করে যাতে হচ্ছে আননেসেসারিলি কোনো থ্রম্বাস ফর্ম না হয়। উদাহরণস্বরূপ হচ্ছে প্রোস্টাসাইক্লিন, দেন থ্রম্বোমডিউলিন, হেপারিন লাইক সাবস্টেন্সেস যেরকম হেপারিন নিজে, আর হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এছাড়া হচ্ছে যদি কোনো ভেসেলে ইনজুরি হয় তা সেখানে ক্লট ফর্ম হওয়া লাগে এই হিমোস্টেসিসের পার্ট হিসেবে, সেক্ষেত্রে তারা আবার প্রোথ্রম্বোটিক ফ্যাক্টরগুলি এক্সপ্রেস করে, যেরকম সাবএন্ডোথেলিয়াল, ভন ভিলেব্রান্ড ফ্যাক্টর এবং টিস্যু ফ্যাক্টর তারা এক্সপ্রেস করে থাকে। এবং তারা হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের যে ইনহিবিটর তাদেরও তারা এক্সপ্রেস করে থাকতে পারে। এছাড়া তাদের নিচের যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে সেগুলিকেও তারা সিনথেসাইজ করে থাকে, যেরকম হচ্ছে কোলাজেন আছে, গ্লাইকোজামিনোগ্লাইকেন, স্পেসিফিক্যালি বললে প্রোটিওগ্লাইকেন, এদের হচ্ছে তারা এক্সপ্রেস করে থাকে। তাছাড়া হচ্ছে ব্লাড ফ্লো মডুলেট করার জন্য ভেসেলের ক্যালিবারটা চেঞ্জ করে, কখনো ভেসেল কনস্ট্রিক্ট করে, কখনো হচ্ছে আবার এক্সপ্যান্ড করে। তো ভেসো কনস্ট্রিক্টরের মধ্যে এন্ডোথেলিন আছে, আরেকটা আছে হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, আর তাছাড়া ভেসোডাইলেটর হিসেবে আছে প্রোস্টাসাইক্লিন আর নাইট্রাস অক্সাইড। এছাড়া হচ্ছে ইনফ্ল্যামেশন এবং ইমিউনিটি তাদের ভূমিকা আছে। বিভিন্ন কেমোকাইন, সাইটোকাইন তারা রিলিজ করে থাকে, যেমন ইন্টারগ্লিউকেন 1 আর 6 রিলিজ করে, হিস্টোকম্প্যাটেবিলিটি অ্যান্টিজেন তারা রিলিজ করে, এবং অ্যাডহেশন মলিকিউল যেমন আইক্যাম, ভিক্যাম, পি সিলেক্টিন, তারপর হচ্ছে ই সিলেক্টিন তারা হচ্ছে শো করে থাকে। এছাড়া সেল গ্রোথ তারা রেগুলেট করে থাকে, ইনহিবিট এবং স্টিমুলেট দুইটাই করতে পারে। স্টিমুলেটের মধ্যে আছে প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর। ইনহিবিটরের মধ্যে হেপারিন আর টিজিএফ যেটা টিস্যু গ্রোথ ফ্যাক্টর বিটা, তারা হচ্ছে ইনহিবিট করে থাকে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে অ্যাক্টিভেশন, যে রেসপন্সটা তারা কি করে কোনো ইনজুরি বা কোনো খারাপ জিনিসে। নর্মালি যেটা হয়, নর্মোটেনশন মানে নর্মাল ব্লাড প্রেশারে যখন ব্লাড ফ্লো করে, ল্যামিনার ফ্লো থাকে, গ্রোথ ফ্যাক্টর যেগুলো নর্মাল আছে সেগুলি আসলে তাদের হচ্ছে নন থ্রম্বোজেনিক একটা সারফেসই পাওয়া যায়, বেজাল স্টেট যেটা এই অবস্থায় থাকে। কিন্তু যদি টার্বুলেন্ট ফ্লো হয়, এই যে এখানে ল্যামিনার ফ্লো আর নাই, যদি হাইপার টেনশন হয়, নর্মোটেনশন থেকে চেঞ্জ হয়, দেন হচ্ছে সাইটোকাইন কমপ্লিমেন্ট, ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, লিপিড প্রোডাক্ট, দেন হচ্ছে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট, এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাসে আর কি প্রিডিসপোজ করে। তারপর আচ্ছা, লিপিড প্রোডাক্ট যেটা বললাম এটা আবার অ্যাথেরোস্ক্লেরোসিসে ভূমিকা রাখে। তারপরে আমাদের আছে ভাইরাস, ব্যাকটেরিয়াল প্রোডাক্টের সঙ্গে মনে রাখতে পারি, হাইপক্সিয়া, অ্যাসিডোসিস, সিগারেট স্মোক, এগুলি সব হচ্ছে ড্যামেজ করে বা অ্যাক্টিভেট করে। এদের হচ্ছে অ্যাক্টিভেটেড এন্ডোথেলিয়াম হচ্ছে এন্ডোথেলিয়ামের কিছু অল্টার্ড স্টেট, যেটা হচ্ছে এই বেজাল স্টেট থেকে চেঞ্জ হয়ে আসে। যেরকম হচ্ছে তাদের প্রোকোয়াগুলেন্ট তার এক্সপ্রেশন বাড়ায় দেয়, অ্যাডহেশন মলিকিউলস তারা আপরেগুলেট করে, দেন হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি ফ্যাক্টর হচ্ছে তারা এক্সপ্রেস করে, তারপর কেমোকাইন, সাইটোকাইন এগুলি তারা হচ্ছে এক্সপ্রেস করে, চেঞ্জড আর কি অবস্থা এক্সপ্রেস করে, নর্মালি যেগুলি করে না সেগুলো দেখায়। তো মেইনলি তারা হচ্ছে থ্রোম্বাস ফর্মেশন এবং ইনফ্ল্যামেশনের জন্য তারা রেডি হইতেছে, এরকম একটা অবস্থা। এটাই হচ্ছে অ্যাক্টিভেটেড স্টেট। তো এটা হচ্ছে একটা ভাস্কুলার রেসপন্স। আরেকটা ভাস্কুলার রেসপন্স হচ্ছে স্মুথ মাসল সেলে দেখা যায়। সিমিলার টু এন্ডোথেলিয়াম সেল, স্মুথ মাসল সেলের হচ্ছে কোলাজেন সিনথেসিস, দেন হচ্ছে গ্রোথ ফ্যাক্টর ইলাবোরেশন, দেন গ্যাগ ফর্মেশন যেটা যে প্রোটিওগ্লাইকেন সিনথেসিস, এগুলি সব তারা করতে পারে। এবং তাদের স্পেশাল একটা ফিচার হচ্ছে তারা প্রলিফারেট করতে পারে যখন তাদের আর কি অ্যাক্টিভেটেড অবস্থা থাকে। প্রলিফারেট করে বা হাইপারপ্লেজিয়া করে তারা হচ্ছে একটা রেসপন্স দেখিয়ে থাকে। তো মেইন যেটা তাদের রেসপন্সটা আমরা এখানে যদি দেখি, যদি কোনো টিস্যু ইনজুরি হয় সেক্ষেত্রে হচ্ছে স্মুথ মাসল সেল আর স্মুথ মাসল প্রিকার্সার সেল হচ্ছে ইন্টিমার দিকে এগিয়ে আসে। তো এইভাবে তারা রিক্রুটেড হয়, অ্যাডজাসেন্ট সেল থেকে আসতে পারে বা সার্কুলেটিং যারা আছে তারা সবাই এখানে চলে আসে
সাইট অফ ইনজুরিতে, সেখানে এসে তারা প্রলিফারেট করে, যে স্মুথ মাসেল মাইটোসিস হতে থাকে, এবং মাইটোসিস হওয়ার পর হচ্ছে তারা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, যে গ্যাগস, তারপর প্রোটিওগ্লাইকেন আর কি, তারপর হচ্ছে কোলাজেন, এগুলো সিনথেসাইজ করে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইলাবোরেট করে, তারা হচ্ছে এখানে একটা হাইপারপ্লাস্টিক সিচুয়েশন ক্রিয়েট করে। তো ইন্টিমাটার হচ্ছে থিকেনিং হয়। এই ফেনোমেননটাকে বলা হচ্ছে স্টেরিওটাইপ রেসপন্স টু ভাস্কুলার ইনজুরি। তো এইটা হচ্ছে স্মুথ মাসেল করে থাকে, এবং এখানে বলা হইলো যে নিউলি ফর্ম যে স্মুথ মাসেল, এদের কিছু ডিফারেন্স আছে নর্মাল যে স্মুথ মাসেল তাদের থেকে। তারা হচ্ছে প্রলিফারেটিভ বেশি থাকে, তাদের প্রলিফারেটিভ টেন্ডেন্সি, তাদের হচ্ছে কন্ট্রাক্টাইল প্রপার্টিটা কম থাকে, এবং হচ্ছে তাদের এই সিনথেসাইজ করার, এই ইসিএম সিনথেসাইজ করার টেন্ডেন্সিটাও বেশি থাকে। বাট ওভার টাইম এটা হচ্ছে সময়ের সাথে সাথে কমে যায়, নর্মালি তারা আবার ম্যাচিউর ফর্মে চলে আসে। তো মোটামুটি ফিজিওলজি যদি বলি ভাস্কুলার সিস্টেমের এইটুকুই।